বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী অ্যাকাউন্টিং দশম অধ্যায়ের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটার উপরে আলোচনা করব। গতদিন আমরা এক্সারসাইজ 1 175 পেজে এটা নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা 2 নাম্বারটা নিয়ে আলোচনা করব। তো দেখি আজকে আমাদের প্রবলেমটা কি আছে। তো এটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর 2026 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত আর্থিক বিবরণী। এই চ্যাপ্টারের আমরা গতদিন 175 পেজের এই আর্থিক বিবরণী প্রস্তুতকরণ 1 নম্বরটা আলোচনা করেছিলাম। এটা ছিল সেবাদানকারী প্রতিষ্ঠানের। আজকে আমরা আলোচনা করব 176 পেজে। এটা একটা ক্রয় বিক্রয় করা ট্রেডিং প্রতিষ্ঠান। এইটার সেবাদানকারী প্রতিষ্ঠান এবং ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের মধ্যে কিছুটা পার্থক্য হলে এখানে মোট মুনাফা করা হয়, তারপরে নেট পরিচালনা মুনাফা, তারপরে নেট মুনাফা। তো আমরা এইখানে দেখি আগে অঙ্কটা কি আছে। এখানে যে প্রবলেমটা দেওয়া আছে এটা নিয়ে আমরা কথা বলি। নাম্বার 2, নিম্নোক্ত তথ্যাদি অবলম্বন করে আহমেদ ব্রাদার্সের 2025 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এবং উক্ত তারিখের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আহমেদ ব্রাদার্স, রায়া মিল, 31 ডিসেম্বর 2025। এখানে আমরা একটু আইটেমগুলো দেখি। আমি এর আগে বলেছিলাম গত প্রবলেমে, আবার রিপিট করছি। এই রায়া মিলের যে আইটেমগুলো থাকে সেই আইটেমগুলো যে কোনো একটা জায়গায় যাবে, অর্থাৎ বিশদ আয় বিবরণী অথবা মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী অথবা ব্যালেন্স শিট বা আর্থিক অবস্থার বিবরণীতে। তো আমরা প্রথমে এগুলো পড়বো এবং মার্ক করব কোনটা কোথায় যাবে। তো আর একটা জিনিস মনে রাখতে হবে যে ডেবিট ডেবিট পাশে যে ব্যালেন্স গুলো থাকে, এখানে ডেবিট আর ক্রেডিট আমরা যদি দেখি দুই পাশে সমান। এখানে ডেবিটের টোটাল করা আছে 20,15,000, ক্রেডিটেরও সমান আছে 20,15,000। তো এটা যেহেতু দুতারফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য হলো ডেবিট ক্রেডিট সবসময় সমান থাকে। যদি কোনো ভুল ভ্রান্তি না থাকে তাহলে এটা অবশ্যই মিলবে, ডেবিট এবং ক্রেডিট। কারণ প্রত্যেকটা লেনদেনে আমরা জানি দুইটা পক্ষ থাকে, ডেবিট আর ক্রেডিট সমপরিমাণ। তো এইখানে আমরা একটু আলোচনা করি, দেখি কোনটা কোথায় যাবে। প্রথমে আছে উত্তোলন ও মূলধন। তো উত্তোলন হলো ডেবিট পাশে থাকে। ডেবিট পাশে আমরা যদি দেখি খরচগুলো থাকে, সম্পদগুলো থাকে। আর ক্রেডিট পাশে থাকে মালিকানার সত্ত্বের যে ক্যাপিটাল সেটা থাকে, মূলধন। আর থাকে দায় থাকে, আর আয়গুলো থাকে। অর্থাৎ আয়, দায়, মালিকানা, মূলধন এগুলো থাকে ক্রেডিট পাশে, আর ব্যয়গুলো থাকে ডেবিট পাশে। মালিকের উত্তোলনটাও ডেবিট পাশে থাকে, কারণ এটা আলটিমেটলি মূলধন থেকে বাদ যাবে, এই জন্য অপোজিট থাকে সবসময়। তো এখানে উত্তোলন আছে 20,000 আর মূলধন আছে 10 লাখ। তাহলে এই দুইটা আইটেমই যাবে মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণীতে, যেহেতু দুইটাই মূলধনের সাথে সম্পৃক্ত। এই মূলধনের সাথে বিয়োগ হবে উত্তোলন, আমরা জানি সেটা। তাহলে আমরা বুঝে নিলাম 1 নাম্বারটা যাবে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীতে। এরপর আছে ক্রয় ও বিক্রয়। ক্রয় ডেবিট পাশে থাকে, বিক্রয় থাকে ক্রেডিট। কারণ বিক্রয়টা আয়, ক্রয়টা আসলে ব্যয়। তো 3 লাখ আছে এই পাশে ডেবিট, এটা ক্রয়। আর ক্রেডিট আছে 5,50,000। এই দুইটা যাবে বিশদ আয় বিবরণীতে। এরপরে আছে ফেরত। তো আমরা একটু দেখি, এখানে শুধু ফেরত লেখা আছে, তাহলে কোনটা ক্রয় ফেরত আর কোনটা বিক্রয় ফেরত আমরা বুঝবো কিভাবে? খুব সোজা ট্রিক্স আছে এখানে। বিক্রয়ে থাকে ক্রেডিট পাশে, তাহলে বিক্রয় ফেরত থাকবে ডেবিট পাশে। ক্রয় থাকে ডেবিট পাশে, তাহলে ক্রয় ফেরত থাকবে ক্রেডিট পাশে, উল্টা অ্যাকশন। তো এখানে ফেরত 25,000, এটা হলো বিক্রয় ফেরত।
আর এই 15,000 হলো ক্রয় ফেরত। যদিও শুধু এখানে ফেরত লেখা আছে, আমরা বুঝতে পারতেছি যেহেতু এটা ক্রেডিট পাশে আছে, ক্রয় ডেবিট পাশে থাকে, ক্রয় ফেরত থাকে ক্রেডিট পাশে, আর বিক্রয় থাকে ক্রেডিট পাশে, বিক্রয় ফেরত থাকে ডেবিট পাশে। তারপর আছে মজুরি 22,000। তো এখানে মজুরিটা আমরা সাধারণত ধরে রাখি যে এটা হলো সরাসরি পণ্যের ক্রয়ের সাথে সম্পৃক্ত। এই জন্য মজুরিটা মোট আয় নির্ধারণ করার সময় এখানে পণ্য ক্রয়ের সাথে এখানে যোগ হয়, ঠিক আন্তঃপরিবহনের মতো। আর বেতনটা কিন্তু আবার যাবে পরিচালনা ব্যয়ের মধ্যে। তো বই পরিবহন, এখানে বই পরিবহনে একটা খরচ, বই পরিবহনটা যাবে পরিচালনা ব্যয়ের মধ্যে। এটা বিশদ আয় বিবরণীতে যাবে। মজুরিটা বিশদ আয় বিবরণীতে যাবে, কিন্তু এটা ক্রয়ের সাথে যোগ হবে, কারণ মজুরিটাকে প্রত্যক্ষ খরচ হিসেবে গণ্য করা হয়। আন্তঃপরিবহন হলে এটা যেহেতু হচ্ছে ক্রয়ের সাথে যোগ হতো, কিন্তু যেহেতু বহি পরিবহন, এটা এই 28,000, 18,000 এটা যাবে হচ্ছে বিশদ আয় বিবরণীতে যাবে, কিন্তু এটা পরিচালনা ব্যয়ের মধ্যে। বিজ্ঞাপন, বিজ্ঞাপনের ব্যয় দেখানো আছে 50,000। তো এইটা যাবে হচ্ছে বিশদ আয় বিবরণীতে পরিচালনা ব্যয়ের মধ্যে। বিজ্ঞাপন পরিচালনা, বিজ্ঞাপন বলতে খরচ। আয়, আয়কর ও অতিরিক্ত মূলধন। তো অতিরিক্ত মূলধন, এখানে মূলধন থাকলে আমরা বুঝবো যে মালিকানা সত্ত্বের সাথে সম্পৃক্ত। তাহলে অতিরিক্ত মূলধন এটা আমরা জানি, মালিক আবার টাকা দিয়েছে বছরের মাঝখানে। তো এই টাকাটা 2 লাখ টাকাটা যে যে এই এই 10 লাখ টাকাটা কিন্তু এটা প্রারম্ভিক, এটা বছরের শুরুতে ছিল এটা। তাহলে এই 10 লাখের সাথে যে এই 2 লাখ টাকা আবার যোগ হবে। আবার আছে এখানে আয়কর। তো এক মালিকানা প্রতিষ্ঠান, এগুলো আমরা ধরে নিচ্ছি এগুলো সব এক মালিকানা প্রতিষ্ঠান। তো এক মালিকানা প্রতিষ্ঠানে যদি আয়কর দেওয়া হয় ব্যবসার থেকে, টাকার থেকে, তাহলে এটা মালিকের উত্তোলন হিসেবে গণ্য হয়। ঠিক সেম টাকা উত্তোলনের মতো এটা, এটা হলো মালিকানা সত্ত্ব বিবরণীতেই 10,000 টাকা আয়কর ওখানে যে বিয়োগ হবে। 8 নম্বর আছে শিক্ষানবিশ ভাতা ও সেলামি। তো জিনিসটা কি? শিক্ষানবিশ ভাতা হচ্ছে অনেক সময় আমরা দেখি যে যারা ইন্টার্নশিপ করে ইউনিভার্সিটি লেভেলে, যারা পড়াশোনা করে, তো এইরকম লেভেলে কিছু ওদের একটা কোর্স থাকে শিক্ষানবিশ। অথবা অনেক সময় নতুন অফিসার নিলে তাদেরকে বেতন না দিয়ে একটা পরিমাণ টাকা দেওয়া হয়, যেটাকে ভাতা বলা হয়। তো এইটা ব্যবসার একটা খরচ। তো এইটা পরিচালনার সাথে সংশ্লিষ্ট, কারণ যাদেরকে নিয়োগ দেওয়া হয় বা যারা ওই কাজটা করে তারা ব্যবসা পরিচালনাতে হেল্প করে, এই জন্য এটা পরিচালনা ব্যয় হিসেবে পরিচালনা ভাতা 40,000টা পরিচালনা ব্যয়ের মধ্যে যাবে। আর সেলামি হচ্ছে 30,000। এটা হলে বিবিধ আয়ের মধ্যে যাবে, অন্যান্য আয়ের মধ্যে। কারণ এটা কোম্পানির এমনি পরিচালনাগত আয় নাই, এটা অনেক সময় কোম্পানি অন্য কোনো সার্ভিস দেয় যেখান থেকে সে টাকা পায়, কোম্পানি বা প্রতিষ্ঠান, সেটাকে সেলামি হিসেবে গণ্য করা হচ্ছে। এটা হচ্ছে আয়। ক্রেডিট পাশে আছে মানে আয়, আর ডেবিট পাশে আছে মানে ব্যয়। তাহলে এই 30,000 টাকা অন্যান্য আয়ের মধ্যে যাবে বিশদ বিবরণীতে। প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব, এটা আমরা বুঝতে পারছি যে এটা সম্পদ। এই দুটা, একটা সম্পদ একটা দায়। তাহলে এই দুটো একটা যাবে হচ্ছে চলতি সম্পদের মধ্যে ব্যালেন্স শিটে, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীতে। প্রদেয় হিসাবটা যাবে চলতি দায় হিসাবে, এটা আর্থিক অবস্থার বিবরণী বা ব্যালেন্স শিটে যাবে। আচ্ছা, এরপরে আছে ব্যাংক ঋণ। তো ব্যাংক ঋণ আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট পাশে আছে 2 লাখ টাকা। তো ক্রেডিট পাশে থাকা মানে ব্যাংক ঋণ, এটা হলো আমাদের লাইবিলিটি, এটা আমাদের দায়। তো এটা এই 2 লাখ টাকা অবশ্যই যাবে আমাদের ব্যালেন্স শিটে যাবে। এইটা দীর্ঘমেয়াদী দায় হিসাবে যাবে। কিছু না বলা থাকলে এই যে বুঝে নিতে হবে যে এটা দীর্ঘমেয়াদী। তবে এখানে একটা জিনিস দেওয়া আছে, এখানে 10% বলতেছে, 10% ব্যাংক ঋণ, এবং একটা তারিখ দেওয়া আছে 1/7/25। এটার অর্থ হচ্ছে এই ঋণটা নেওয়া হয়েছে 1/7/25 তারিখে। আর আমরা যদি দেখি হিসাবটা করা হচ্ছে 31 ডিসেম্বর 2025। তাহলে 1/7/25 মানে জুলাইয়ের 1 তারিখে নিচে লোনটা, আর আমরা হিসাব করছি ডিসেম্বরের 31 তারিখ, তার মানে 6 মাস। 6 মাসের সুদ হবে কত পার্সেন্ট হারে? 10% হারে। তো 2 লাখের 10% করলে হয় 20,000 এক বছরে, তাহলে 6 মাসের হবে 10,000। তো এই 10,000 টাকা এই ঋণের সুদ আমরা দেখতে পাচ্ছি আর কোনো আইটেমের মধ্যে নাই, ব্যালেন্স শিটের মধ্যে কোনো, যেহেতু ঋণের সুদ নাই তার মানে বুঝতে হবে এই পুরোটাই বকেয়া আছে। তাহলে এই, এটাও একটা সমন্বয় এন্ট্রি আসলে, যদিও এখানে সমন্বয় এন্ট্রি কিছু দেওয়া আছে 5টা, কিন্তু এটাও একটা সমন্বয় এন্ট্রি। ওইখানে না থাকলে এখানে যে তথ্য দেওয়া আছে এটা দেখে বুঝে নিতে হবে যে 10% ব্যাংক ঋণ, অর্থাৎ এই ব্যাংক ঋণের সুদ দিতে হবে 10%, এবং এটা নেওয়া হয়েছে 1/25-এ। তাহলে আমরা বের করলাম যে এক বছরে 10% করলে হয় 20,000, এর 6 মাস করলে হয় 10,000। তাহলে 10,000 টাকা
অন্যান্য ব্যয়ের মধ্যে যাবে ব্যাংক ঋণের সুদ হিসাবে 10,000 টাকা, এবং এই 10,000 টাকা আবার ব্যালেন্স শিটে যাবে আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসাবে। কারণ আমরা জানি যে কোনো সমন্বয় এন্ট্রি দুইবার যাবে, তো এইখানে এই তথ্যটাই শুধু ব্যাংক ঋণ 2 লাখ, এটা ঠিক আছে, এটা একবার যাবে কারণ ব্যালেন্স শিটের মধ্যে রেওয়া মিলে আছে, এটা ডাইরেক্ট চলে যাবে ইয়াতে দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে ব্যালেন্স শিটে বা আর্থিক অবস্থার বিবরণীতে। কিন্তু এর সুদ যে 10,000 বেরোলো, এটা দুইবার যাবে, একবার যাবে অন্যান্য ব্যয়ের মধ্যে এবং একবার যাবে চলতি দায়ের মধ্যে, কারণ এই সুদটা এখনো বকেয়া আছে, দেওয়া হয়নি। একইভাবে এখানে 8% বিনিয়োগ 6 লাখ টাকা। আগেরটা রেটের মধ্যে পার্থক্য কি, আগেরটা ছিল দায়, দায়ের উপরে 10% ইন্টারেস্ট হলে ওইটাও দায়, তার মানে এই যেটা খরচ হচ্ছিল তখন খরচ ডেবিট করলাম আমরা, আবার ওইটাকে দায় হিসাবে দেখালাম। আর 8% বিনিয়োগ, এটার অর্থ হচ্ছে যে এই যে 6 লাখ টাকা, এটা কোনো তারিখ দেওয়া নাই, তারিখ দেওয়া না থাকলে বুঝতে হবে এটা এটা বছরের শুরুতে নেওয়া ইনভেস্ট করা হয়েছে। তাহলে 8% করলে 6 লাখের 8%, 6 × 8 = 48,000 টাকা, তাহলে 48,000 টাকা সুদ হয়। কিন্তু 8% বিনিয়োগ এই 6 লাখ, এটা যাবে ব্যালেন্স শিটে বা আর্থিক অবস্থা বিবরণীতে, যেহেতু এটা আমরা বলেছি যে রেওয়া মিলের ফিগারগুলো একবার করে যাবে এক জায়গায়। তাহলে এই 6 লাখ টাকা স্থায়ী ওখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগের হিসাবে যাবে 6 লাখ টাকা আর্থিক অবস্থার বিবরণীতে। আর এর সুদ 8%, 48,000 টাকা, এটা দুইবার যাবে, একটা কি, একটা আয় হিসাবে যাবে, অন্যান্য আয় হিসাবে, কারণ এটা ব্যবসা পরিচালনার আয় না, এটা অন্যান্য আয়ের মধ্যে যাবে 48,000 টাকা কি হিসাবে, বিনিয়োগের সুদ হিসাবে। আবার এই যেহেতু এটা এই বিনিয়োগের সুদ এখানে শুধু 8% বলা আছে এবং কোনো বিনিয়োগের সুদ এই ইয়ার মধ্যে নাই, এই রেওয়া মিলের আইটেমের মধ্যে নাই, তাহলে বুঝতে হবে পুরোটাই বকেয়া আছে, তার মানে এটা প্রাপ্য। তাহলে প্রাপ্য আমাদের চলতি সম্পদ হিসাবে এই 48,000 টাকা আবার প্রাপ্য বিনিয়োগের সুদ হিসাবে যাবে। এরপরে 12 নম্বর আইটেম আছে প্রারম্ভিক মজুদ 1 লাখ। তো প্রারম্ভিক মজুদ আমরা জানি যে এটা ক্রয়ের প্রারম্ভিক মজুদ শুরুতে থাকবে, পরে যা ক্রয়টা যোগ হবে, এখানে ক্রয় বাদ ফেরত দিয়ে নেট ফিগারটা যা এটার সাথে যোগ হবে। তো এটা যাবে হচ্ছে বিশদায় বিবরণীতে 1 লাখ। ভূমি ও দালান কোঠা 4,80,000, এইটা সম্পদ আর্থিক অবস্থার বিবরণীতে যাবে, অর্থাৎ ব্যালেন্স শিটে সম্পদ পাশে যাবে। আসবাবপত্র 2 লাখ, এটাও যাবে ব্যালেন্স শিটে যাবে আর্থিক অবস্থা বিবরণীতে সম্পদ হিসাবে 2 লাখ। তাহলে 4,80,000 2 লাখ এটা সম্পদ হিসেবে যাবে। আর বেতন 30,000 দেওয়া আছে, ব্র্যাকেটের মধ্যে ছোট্ট করে লেখা আছে 10 মাস। তো আমরা হিসাব করি 1 বছরের, এখানে হিসাব করছি 1 বছরের, কিন্তু এখানে বলা আছে বেতন 10 মাস 30,000। তো এটার অর্থ হলো বুঝে নিতে হবে এগুলো ট্রিক্স দেখে, যে আমি তো হিসাব করছি 12 মাসে, তাহলে বেতন দেওয়া হয়েছে আমাকে 30 মাসের, অলরেডি দেওয়া হয়েছে 30,000, তার মানে 2 মাসের এখনো বকেয়া আছে, এখনো দিতে পারিনি আমরা বেতন, তাহলে এটা বকেয়া। তাহলে কিভাবে বের করবো, আমি 30,000-কে যদি 10 দিয়ে ভাগ দিই, তাহলে 3,000 হয় প্রতি মাসে, তাহলে 2 মাসে হবে 3 × 2 = 6,000 টাকা। তাহলে 6,000 টাকা আমি এই বেতন 30,000 টাকা যাবে বিশদ বিশদ আয় বিবরণীতে, সেখানে খরচ হিসেবে পরিচালনা ব্যয় হিসেবে যাবে, ওর সাথে যোগ হবে 30,000-এর সাথে আরো 6,000 বকেয়া হিসেবে যোগ হবে, হয়ে ওখানে 36,000 হবে। আচ্ছা, তাহলে আমরা রেওয়া মিলের আইটেম গুলো আমরা বললাম 1 থেকে 15 পর্যন্ত। এবার দেখি সমন্বয়ের মধ্যে কি কি আছে। তো সমন্বয়ের মধ্যে প্রথমে দেওয়া আছে সমাপনী মজুত পণ্য। তো সমাপনী মজুত পণ্য আমরা জানি যে সমন্বয়ের মধ্যে যে এন্ট্রি গুলো আছে সেগুলো কমপক্ষে দুই জায়গায় যাবে। তাহলে সমাপনী মজুত পণ্য, এখানে এই ফিগারটা, এখানে দুইটা ফিগার দেওয়া আছে, একটা ক্রয় মূল্য বলা আছে 1,20,000 আর বাজার মূল্য 1,10,000। অর্থাৎ আমরা যে কেনার সময় কিনেছিলাম 1,20,000-এ, ওই জিনিসটা কোনোভাবে দাম কমে গেছে বাজারে, তো এখন দাম হলো 1,10,000। তো নিয়ম হচ্ছে এইরকম আইটেম থাকলে সমাপনী মজুদ বা এরকম যদি বাজার মূল্য দেওয়া থাকে আর ক্রয় মূল্য দেওয়া থাকে, আমাদের কনজারভেটিভ নীতি অর্থাৎ রক্ষণশীল নীতি অনুযায়ী আমরা কমটা ধরবো। তাহলে এইখানে দুইটা মূল্য দেওয়া থাকলে আমাদের 1,20,000-এর কোনো কাজ নাই, আমি 1,10,000 ধরবো সমাপনী মজুদ পণ্যের মূল্য। এই 1,10,000 ধরে আমি কি করব, আমরা নিয়ম অনুসারে এটা বিশদ আয় বিবরণীতে প্রারম্ভিক মজুদ ওর সাথে আমরা নেট ক্রয় যোগ হয়, তারপরে যে এটা সমাপনী মজুদটা বিয়োগ হয়, ওখানে বিয়োগ করে যে বিক্রিত পণ্যের যে মূল্য সেটা আমরা বের করে ওইটা হলো ডান পাশে থাকে ওইখানে মোট
মুনাফা বের করার সময় এটা ব্যবহার করতে হয়। তাহলে আমাকে এখান থেকে আমি 1,10,000 টাকা প্রথমে ব্যবহার করব। ওই ইয়া বিশদ আয় বিবরণীতে ওটা বিয়োগ হবে ক্রয় আর প্রারম্ভিক মজুদের সাথে। আর ব্যালেন্স শিটে অর্থাৎ আর্থিক আয় অবস্থার বিবরণীতে এটা একটা সম্পদ হিসেবে জানুন, কারণ এটা একটা সম্পদ, এটা মজুত মূল্য আছে, আমি এটা বিক্রি করে টাকা পাবো, তাহলে এটা আমার একটা সম্পদ, এটা চলতি সম্পদের মধ্যে, এটা আবার ব্যালেন্স শিট বা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। তাহলে এই 1,10,000 দুই জায়গায় গেল, বিশদ আয় বিবরণীতে আর ব্যালেন্স শিটে। নাম্বার দুই, এখানে বলা আছে আসবাবপত্রের অবচয় 10%। তো আমরা এর আগে বলেছি যে অবচয় হচ্ছে এটা লং টার্ম অ্যাসেট, দীর্ঘমেয়াদী সম্পদ, যেটা আমরা ব্যবহারের পরে ধরে নেওয়া হয়, ওর একটা আয়ুষ্কাল, একটা লাইফ ধরে নেওয়া হয়। যেমন এখানে আসবাবপত্রের ক্ষেত্রে 10% ধরছে, তার মানে এটা হচ্ছে এর হলো আয়ুষ্কাল 10 বছর। একটা জিনিস যদি 100% হয়, তাহলে প্রতি বছর 10% করে হলে 10 বছরে যাও এটা জিরো হয়ে যাবে। অর্থাৎ আসবাবপত্র আমরা একটা কিনলে এর একটা লাইফ ধরে নেওয়া হচ্ছে যে 10 বছর চলবে এখানে। অর্থাৎ প্রতি বছরে 10% হলে তার খরচ দেখাতে হবে, কারণ সম্পদটা আস্তে আস্তে ব্যবহারজনিত কারণে কমে যাবে, মানে খরচ হয়ে যাবে, তার লাইফ আয়ুষ্কাল কমে যাবে, এই জন্য এটাকে অবচয় বলা হয়, এটাকে খরচ দেখানো হয়। তাহলে আসবাবপত্র এখানে আছে কত, আমরা যদি একটু দেখি, আসবাবপত্র আছে 2,00,000 টাকা। তাহলে 2,00,000 টাকার 10% হয় 20,000। তাহলে এই 20,000 টাকা কোথায় যাবে? 20,000 টাকা একবার যাবে পরিচালনা ব্যয়ের মধ্যে আসবাবপত্রের অবচয় হিসাবে, ওইখানে খরচ দেখাতে হবে 20,000 টাকা। আর আরেকবার কোথায় যাবে? এই যে ব্যালেন্স শিটে যেটা যাবে, এই যে আসবাবপত্র 2,00,000, 2,00,000 ডাইরেক্ট পুরোপুরি না বসে ওইখানে যে 2,00,000 ইনার কলামে প্রথমের দিকে বসিয়ে ওখান থেকে বিয়োগ করতে হবে এর অবচয়টা, 20,000 টাকা। তাহলে অ্যাকচুয়ালি 2,00,000 থেকে এই 10,000 20,000 বাদ দিয়ে হবে 1,80,000, এটা যাবে ব্যালেন্স শিটের প্রকৃত ফিগারে। অর্থাৎ এই অবচয়টাও কিন্তু দুই জায়গায় গেল, প্রথম গেল বিশদ আয় বিবরণীতে পরিচালনা ব্যয়ের মধ্যে আসবাবপত্রের অবচয় হিসাবে ওখানে 20,000 টাকা যাবে। আর ব্যালেন্স শিটে বা আর্থিক অবস্থার বিবরণীতে আসবাবপত্র 2,00,000 থেকে এই 20,000 টাকা বাদ যাবে, যে ওইটা নেট ফিগার হবে। 3 নম্বরে বলছে বিজ্ঞাপন 5 বছরের জন্য প্রদত্ত। তাহলে আমরা একটু যদি দেখে আসি, বিজ্ঞাপনে এখানে দেখানো আছে 50,000। তা আমরা বলছি বিজ্ঞাপন খরচ, এটা যাবে পরিচালনা ব্যয়ের মধ্যে, কিন্তু এখানে আবার সমন্বয় বলা আছে যে এটা 5 বছরের জন্য দেওয়া। অর্থাৎ যদি আমি 50,000-কে 5 দিয়ে ভাগ দিই, তাহলে প্রতি বছরে হয় 10,000, প্রতি বছরে হয় 10,000, তার মানে এক বছরে খরচ হবে 10,000। তো যেহেতু এইখানে বিজ্ঞাপন 50,000 দেওয়া আর এখানে এই 5 বছরের জন্য বলা আছে, তাহলে বুঝতে হবে যে এই বছরে এই টাকাটা দেওয়া হয়েছে নতুন করে, তার মানে এক বছরের আমি 10,000 টাকা খরচ দেখাবো আর 40,000 টাকা দেখাবো অগ্রিম, কারণ 5 বছরের জন্য দেওয়া, আমি হিসাব করছি বর্তমানে এক বছরের। তো কাজেই এখানে আমি বিজ্ঞাপনের 50,000 এটা ইয়েতে বিশদ আয় বিবরণীতে সরাসরি খরচে দেখাবো না, এটা করব কি ইনার কলামে প্রথম দিকে 50,000 লিখবো বিজ্ঞাপন, এরপরে বাদ অগ্রিম দিয়ে 40,000 বাদ দেব, দিয়ে 10,000 দেখাই দেবো ওখানে খরচ। আর 40,000 তাহলে কোথায় যাবে? দুইবার যাবে। তাহলে 40,000 আর একবার যাচ্ছে হচ্ছে বিশদ আর্থিক অবস্থার বিবরণীতে, সেখানে যে চলতি সম্পদ হিসাবে অগ্রিম বিজ্ঞাপন হিসাবে থাকবে 40,000। নাম্বার 4, কুরিন। কুরিন হিসাবে 10,000 টাকা অবলম্বন করে। কুরিন বলতে আমরা জানি যে আমরা যে টাকা পাবো ক- বাকিতে বিক্রয়ের কারণে প্রাপ্য বিল সৃষ্টি হয়, সেখান থেকে একটা টাকা পাওয়া যাবে না, এটা আমরা ধরে নিই। তো এখানে বলছে 10,000 টাকা কুরিন ধরতে হবে, অর্থাৎ আমরা বুঝে নিচ্ছি যে 10,000 টাকা আমরা আর পাবো না, তাহলে এটা খরচ দেখাতে হবে। তাহলে পরিচালনা ব্যয়ের মধ্যে কুরিন হিসাবে আমি 10,000 টাকা দেখাবো, এটা একবার যাবে। আর আরেকবার যাবে ব্যালেন্স শিটে কি, এই যে এখানে আমরা দেখাইছিলাম যে প্রাপ্য হিসাব দেওয়া আছে 1,20,000, তাহলে প্রাপ্য হিসাব থেকে আমাকে এই 10,000 বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমার ব্যালেন্স শিটে এটা চলতি সম্পদের মধ্যে ডাইরেক্ট এটা প্রাপ্য হিসাব যাবে না, এটা প্রথমের দিকে লিখে 1,20,000 থেকে 10,000 আমরা কুরিন বাদ দেব, দিয়ে 1,10,000 নেট ফিগার ওখানে দেখব। তাহলে 4 নাম্বার গেল। এবার 5 নাম্বার বলছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 5,000 টাকা হিসাবভুক্ত হয়নি। হিসাবভুক্ত হয়নি মানে এটা কোথাও লেখা হয়নি এখনো, তাহলে এটা না লিখলে আমাদের কি করতে হবে?
অর্থাৎ এখানেও একটা উত্তোলন দেওয়া ছিল, এই যে 1 নম্বরে উত্তোলন 20,000 দেওয়া আছে। এই 20,000 টাকা হিসাবভুক্ত হয়েছে, তাই রেওয়া মিলে আছে, আর এই 5,000 টাকা হয়নি। তার মানে আমাকে কি করতে হবে, উত্তোলন আমরা জানি যে এটা মালিকানা সত্ত্ব বিবরণীতে মূলধন থেকে বাদ যায়। তাহলে মালিকানা সত্ত্ব বিবরণীতে এটা একবার যাবে, যে ওখানে থেকে বাদ যাবে 5,000 টাকা। আর এক জায়গায় যাবে, কোথায় যাবে, এটা বিশদ আয় বিবরণীতে ক্রয় থেকে আবার বাদ যাবে। কারণ মালিক মালিক পণ্য উত্তোলন করেছে মানে যে পণ্য আমরা কিনেছিলাম বিক্রি করার জন্য, মালিক সেখান থেকে 5,000 টাকার পণ্য নিয়ে নিয়েছে। তার মানে কি, ক্রয় আমার কমে গেছে 5,000। তাহলে আমাকে ক্রয়টা কমাই দিতে হবে। ক্রয়ের যে ফিগার আছে, যেমন এখানে ক্রয়ের ফিগার দেওয়া আছে 3 লাখ টাকা। তাহলে 3 লাখ টাকার থেকে আমাকে এই 5 লাখ টাকাও কমাতে হবে, বাদ দিতে হবে, কারণ মালিক টাকা নিলে সে কোনো লাভ দিবে না। তাহলে আমার এই 5 লাখ টাকার ট্রিটমেন্ট হলে একবার আমি ক্রয় থেকে বাদ দেব পণ্য উত্তোলন হিসাবে, আর আরেকবার মূলধনের ওখানেও বাদ দেব হলো ইয়াতে উত্তোলন হিসাবে মালিকানা সত্ত্ব বিবরণীতে। এই ছিল আমাদের আজকের এই আলোচনা। আমরা এবার প্র্যাকটিক্যালি অঙ্কটা দেখি। এখানে প্রত্যেকটা এন্ট্রি হওয়ার পরে কি ইফেক্ট হচ্ছে আমরা একটু দেখি। জাস্ট এ মিনিট, আমি একটা এক্সেল ফাইল আপলোড করছি। হ্যাঁ, 1 সেকেন্ড, 1 সেকেন্ড। একটু শেয়ার করি ফাইলটা, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এক্সারসাইজ প্রবলেম নাম্বার 2, পেজ নাম্বার 176, আহমেদ ট্রেডার্স বিশদ আয় বিবরণী 2025 সালে 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। দুইটা জিনিস সমাপ্ত বছরের জন্য হবে, এই বিশদ আয় বিবরণী আর মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী। আর আর্থিক অবস্থার বিবরণী হবে তারিখের জন্য, ওইটা একটা নির্দিষ্ট তারিখের, তখন কি আমরা লিখবো 31 ডিসেম্বর তারিখের জন্য, নট সমাপ্ত বছরের জন্য। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি বিক্রয় ওখানে 5,50,000 দেওয়া ছিল আমাদের প্রবলেমে, সেটা নিলাম। আর বিক্রয় ফেরত 25,000 দেওয়া ছিল, সেটা বিয়োগ করলাম, করে 5,25,000 হলো। 5,25,000 হলো। আচ্ছা, এরপরে তাহলে নেট বিক্রয় পেলাম আমরা 5,25,000, অর্থাৎ 5,50,000 বিক্রি করেছিলাম আমরা ঠিকই, কিন্তু ফেরত আসছে 25,000 টাকা। তাহলে সেটা বাদ দিলাম, দিলে নেট বিক্রয় পাওয়া গেল 5,25,000। এবার প্রারম্ভিক মজুদ আমাদের রেওয়া মিলে দেওয়া ছিল 1 লাখ, সেটা নিলাম। ক্রয় প্রায় রেওয়া মিলে দেওয়া ছিল 3 লাখ, সেটা আমি ইনার কলমে লিখলাম। বাদ ক্রয় ফেরত, আমরা বলেছিলাম শুরুতেই যে ওখানে ফেরত ছিল দুইটা, একটা ক্রয় একটা বিক্রয়, যে 25,000 টাকা বিক্রয় ফেরত আর 15,000 টাকা ক্রয় ফেরত। তাহলে 15,000 টাকা হলো ক্রয় থেকে বাদ দিলাম, আর 25,000 টাকা বিক্রয় থেকে বাদ দিলাম। তাহলে 30,000 থেকে বাদ যাবে ক্রয় ফেরত। আর কি যাবে, পণ্য উত্তোলন। এই যে আমরা একটু আগে আলোচনা করে আসলাম, মালিক 5,000 টাকার পণ্য নিয়েছে, তাহলে এটা বাদ যাবে। তাহলে বাদ যাওয়ার পরে কি দাঁড়ালো, তাহলে 3 লাখ থেকে 15,000 আর 5,000, 20,000 বাদ দিলে 2,80,000। তাহলে 2,80,000 যে প্রারম্ভিক ইয়ের সাথে এসে যোগ হবে, প্রারম্ভিক মজুদের সাথে যোগ হবে। তাহলে প্রারম্ভিক মজুদ 1 লাখ রেওয়া মিলে ছিল, এটা থাকলো, ওর সাথে চলে আসলো 2,80,000। আর মজুরি আমরা তখন আলোচনা করেছিলাম, এটা প্রত্যক্ষ ব্যয়। তাহলে মজুরি 22,000, এটা যোগ হবে, অর্থাৎ এই তিনটা যোগ হবে 1 লাখ, 2,80,000, 22,000। তাহলে 3,80,000 আর 22,000 হলে 4,02,000। আর সমাপনী মজুদ দেওয়া আছে 1,10,000, এটা বাদ যাবে। তাহলে বাদ দিলে 4,02,000 থেকে 1,10,000 বাদ দিলে 2,92,000। এই 2,92,000 আউটার কলামে চলে আসলো এখানে। তাহলে 5,25,000 থেকে 2,92,000 বাদ দিলে মোট মুনাফা। তাহলে মোট মুনাফা পাওয়া গেল 2,33,000 টাকা। আচ্ছা, এবার মোট মুনাফা থেকে আমি পরিচালনা ব্যয়গুলো বাদ দেবো। তো পরিচালনা ব্যয়ের মধ্যে ছিল বেতন 10 মাসে 30,000 টাকা, আর বকেয়া কত, 2 মাস হবে। তো 2 মাস আমরা জানি, 30 দিয়ে 10 দিয়ে ভাগ দিলে 3,000 প্রতি মাসে, তাহলে 2 মাসে আরো 6,000, তাহলে 36,000। 36,000 হলো বেতন। এবার বই পরিবহন দেওয়া ছিল, এখানে বই পরিবহনটা পরিচালনা ব্যয়ের মধ্যে আসে, আর আন্ত পরিবহন থাকলে এখানে আসতো, মজুরির সাথে এখানে যে এসে যোগ হতো। তাহলে বই পরিবহন এটা পরিচালনা ব্যয়ের মধ্যে 18,000 আসলো। আর বিজ্ঞাপন, বিজ্ঞাপন আমরা 50,000 দেখেছিলাম যে রেওয়া মিলে দেওয়া আছে, আর ওই সমন্বয় বলা আছে এটা 5 বছরের। তার মানে 4 বছরের আমি অগ্রিম, তাহলে 4 বছরে হয় 40,000। তাহলে 50 থেকে 40 বাদ দিয়ে এই 10,000 আমি খরচ দেখালাম 1 বছরের। এই 10,000 টাকাটা হলো খরচ, আর 40,000 টাকা আমার অগ্রিম হিসাবে এটা আবার ব্যালেন্স শিটে চলে যাবে।
তাহলে এই 10 হলো। শিক্ষানবিশ ভাতা, আমরা বলেছিলাম পরিচালনা ব্যয়ের মধ্যে খরচ 40,000 দেখাতে হবে, দেখালাম। অবচয়, আসবাবপত্রের অবচয় 2 লাখের 10% 20,000। কুরিন বলা ছিল 10,000, তাহলে এগুলো যে আসলো এগুলো সব এখন যোগ করে, অর্থাৎ এই 36,000, 18,000, 10,000, 40,000, 20,000, 10,000, টোটালটা যোগ করে 1,34,000 হলো মোট পরিচালনা ব্যয়। তাহলে এই মোট মুনাফা 2,33,000 থেকে পরিচালনা ব্যয় 1,34,000 বাদ দিলে পরিচালনা মুনাফা হলো 99,000। এবার অন্যান্য আয়ের মধ্যে সেলামি আমরা বলেছিলাম 30,000 টাকা, এটা অন্যান্য আয়ের মধ্যে আসবে। আর একটা ছিল বিনিয়োগের সুদ 8%, 6 লাখের, তাহলে 6 লাখের 8% হলে 48,000, তাহলে এইটা হলো বিনিয়োগের সুদ, অন্যান্য আয়ের মধ্যে আসবে, এটা সম্পদ থেকে আসছে আমাদের। তাহলে এই 78,000 হলো অন্যান্য আয়। আর অন্যান্য ব্যয়ের মধ্যে ব্যাংক ঋণের সুদ 6 মাসের সুদ 10%, 2 লাখের 10% হয় 20,000, আর 6 মাসে হয় 10,000। তাহলে এই 10,000, তাহলে আমরা কি করলাম, এটা হলো ব্যয়, তো এটা বাদ যাবে। এখানে হলো বাদ যাবে। এটা তাহলে আমরা কি করলাম, 99,000-এর সাথে 78,000 যোগ করলাম, আর এটা হলো বাদ দিলাম, এটা হলো বাদ যাবে। এখানে আমরা একটু লিখে দিই তাহলে সবচেয়ে ভালো হবে না। বাদ, হ্যাঁ, মোট অন্যান্য ব্যয়। তাহলে এই অন্যান্য ব্যয়টা তাহলে আমরা কি করলাম, এটা বাদ দেব। তাহলে আমরা এই 1,34,000-এর সাথে 1,34,000 হচ্ছে এইটার সাথে 2,33,000 সাথে বিয়োগ 1,34,000 বিয়োগ করার পর 99,000 পেলাম আমরা পরিচালনার মুনাফা। এর সাথে অন্যান্য আয় 78,000 যোগ করলাম, করার পরে অন্যান্য ব্যয় 10,000 বিয়োগ করলাম, করার পরে আমাদের দাঁড়ালে 1,67,000। এটাই হলো আমাদের নেট মুনাফা। এই নেট মুনাফা যাবে আমাদের মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণীতে, এই যে এইখানে। তো মালিকানা সত্ত্ব বিবরণীতে কিভাবে লিখলাম আমরা, আহমেদ ব্রাদার্স মালিকানা বিবরণী 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। তাহলে প্রারম্ভিক মূলধন ছিল 10 লাখ টাকা, রেওয়া মিলের মধ্যে দেওয়া ছিল। এর সাথে যোগ হবে নিট মুনাফা 1,67,000। এর সাথে যোগ হবে অতিরিক্ত মূলধন, রেওয়া মিলের মধ্যে দেওয়া ছিল 2 লাখ। তাহলে সব মিলে যোগ করে এই তিন হলো 13,67,000। উত্তোলন রেওয়া মিলের মধ্যে দেওয়া ছিল 20,000, আর পণ্য উত্তোলন এটা দেওয়া ছিল সমন্বয়ের মধ্যে, বাদ যাবে এখান থেকে যোগ হয়ে এইটা। আর আয়করও দেওয়া আছে 10,000, এটা বাদ যাবে, অর্থাৎ 20,000, 5,000 আর 10,000 এটা যোগ করলে হয় 35,000। এটা করলে এখানে একটু টেকনিক্যালি ভুল আছে, এটা হবে এখানে আর একটা ঘর করতে হবে। হ্যাঁ, এইটা হবে আসলে এইটা প্লাস এইটা প্লাস এইটা সমান হচ্ছে 35,000। আর এখানে হলো 13,67 থেকে বিয়োগ যাবে 35,000, তাহলে 13,32,000 এটা হলো সমাপনী মূলধন। এটা হলো আমাদের সমাপনী মূলধন, অর্থাৎ 10 লাখ ছিল প্রারম্ভিক, ওর সাথে নিট মুনাফা যোগ হবে 1,67,000 আমরা পেলাম এখানেই, এই জন্য 1,67,000। আচ্ছা, তারপরে অতিরিক্ত মূলধন 2 লাখ, টোটাল 13,67,000 হলো মালিকের টাকা। এখান থেকে মালিক 20,000 টাকা আগে তুলছে, রেওয়া মিলে ছিল, আর পণ্য তুলেছে 5,000, আর আয়কর দেওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 10,000। তাহলে এগুলো দিয়ে মোট 35,000 মালিকের জন্য খরচ করা হয়েছে। তাহলে 13,67,000 35 বাদ গেল, তাহলে 13,32,000 এটা এখন মালিকের টাকা, ব্যবসাতে আছে 13,32,000। এবার আমরা একটু ব্যালেন্স শিটে যাই। তো ব্যালেন্স শিটে ঠিক আহমেদ ট্রেডার্স আর্থিক অবস্থা বিবরণী এই যে এখানে 2025 সালে 31 ডিসেম্বর তারিখের জন্য, এখানে আর সমাপ্ত বছরের জন্য না, ব্যালেন্স শিট সবসময় তারিখ, একটা নির্দিষ্ট তারিখের। তাহলে স্থায়ী সম্পদের মধ্যে কি কি ছিল আমরা দেখেছি যে ছিল, দালান কোঠা ছিল 4,80,000 টাকা। এটার কোনো সাথে কোনো সমন্বয় এন্ট্রি নাই, কাজে 4,80,000 ডাইরেক্ট আমরা এই লাস্টের কলামে দিলাম। আসবাবপত্র ছিল 2 লাখ, আর অবচয় ধরা হয়েছে মনে আছে তোমাদের 20,000 টাকা, 10%। তাহলে এই 20,000 টাকা বাদ যাবে, 2 লাখ থেকে 20,000 বাদ দিয়ে এই 1,80,000 টাকা নেট ফিগার আসলো ডান পাশে। আর 8% বিনিয়োগ 6 লাখ ছিল, এটা একটা সম্পদ। তাহলে মোট স্থায়ী সম্পদ হলো এই তিনটার যোগফল 12,60,000 টাকা।
এবার আসছে চলতি সম্পদ। চলতি সম্পদের মধ্যে কি, যে প্রাপ্য বিনিয়োগের সুদ 48,000। মনে আছে তোমাদের যে এটা সমন্বয় এন্ট্রি, একবার আমরা ওদের অন্যান্য আয়ের মধ্যে দিয়েছিলাম, আর এখানে আবার চলতি সম্পদের মধ্যে আসবে, এটা এখনো পাবো, আমরা পাইনি। আর কি প্রাপ্য হিসাব ছিল 1,20,000 টাকা, এটা রেওয়ামিলের মধ্যে ছিল। আর কুরিন মনে আছে তোমাদের, 10,000 টাকা কুরিন অবলম্বন করতে, তাহলে 1,20,000 থেকে 10,000 বাদ দিতে হবে। বাদ দিলে 1,10,000 হলো নেট। অগ্রিম বিজ্ঞাপন মনে আছে তোমাদের, 5 বছরের ছিল এখানে, তাহলে 10,000 ওদিকে খরচ দেখালাম আমরা 50-এর মধ্যে, আর 40 এখানে সম্পদ হিসেবে চলে আসলো অগ্রিম বিজ্ঞাপন চলতি সম্পদের মধ্যে। আর সমাপনী মজুদ 1,10,000, ওই যে আমি বলেছি যে এটা দুই জায়গায় যাবে, একবার গেল ক্রয়ের মধ্যে, এই যে এখানে একবার, এই যে এখানে 1,10,000 আছে কই, এই যে সমাপনী মজুদ 1,10,000, এটাই ব্যালেন্স শিটের মধ্যে চলে আসলো, অর্থাৎ সমন্বয় এন্ট্রি দুইবার করে থাকে। এখন এই 48, 1,10,000, 40, 1,10,000 যোগ করে হলো 3,08,000, এর সাথে 12,60,000 যোগ করলে টোটাল সম্পদ হলো 15,68,000, টোটাল সম্পদ মোট। এবার মালিকানা সত্ত্ব আমরা দেখলাম 13,32,000 হয়েছে মালিকানা মূলধন, এই যে এখানে 13,32,000, এটা এখানে চলে আসলো মালিকানা সত্ত্ব। এবার দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে তোমাদের মনে আছে ব্যাংক ঋণ ছিল, ব্যাংক ঋণ 2,00,000, এখানে চলে আসলো। তাহলে মোট দীর্ঘমেয়াদী ইয়েটা হবে এখানে আর একটা কলা ইয়ে হবে, দিলে ঠিক হবে। এক সেকেন্ড, সেটা হলো আমরা এই ফিগারটা দিই এইখানে, তাহলে ভালো হবে। এইটা তুলে দিই এইখানে। মোট মোট হচ্ছে দীর্ঘমেয়াদী এইটা প্লাস এইটা, তাহলে মোট দীর্ঘমেয়াদী দায় হলো আমাদের, ও সরি, দীর্ঘমেয়াদী দায় তো এটা মালিকানা মূলধন, এটা হবে, এটা বাদ যাবে অ্যাকচুয়ালি, ওটা তো মালিকানা, ওইটা দায়ের মধ্যে না। তাহলে আমাদের দীর্ঘমেয়াদী দায় হলো 2,00,000 টাকা, একটাই আছে আমাদের, এই 2,00,000 এখানে চলে আসলো। আচ্ছা, তাহলে চলতি দায় কত হলো? চলতি দায়ের মধ্যে প্রদেয় হিসাবে 20,000, এটার সাথে কোনো সমন্বয় নেই। বকেয়া ব্যাংক ঋণ, এই যে এটা আমাদের সমন্বয় এন্ট্রি থেকে আসলো। সমন্বয় এন্ট্রি মানে এটা রেওয়ামিলের মধ্যে দেওয়া ছিল, আমরা এটাকে খরচ হিসাবে দেখেছিলাম, ঠিক একইভাবে এটা এখানে চলে আসলো দায় হিসাবে। বকেয়া বেতন 6,000 টাকা, আমরা খরচ দেখেছি ওইখানে, আবার যেহেতু দেওয়া হয়নি এখানে দায় হিসেবে আসলো। তাহলে মোট চলতি দায় হলো 36,000, 20,000 অর্থাৎ 6,000। এখন এইটা সমান হচ্ছে মোট 13,32, 2,00,000, আর এই 36 যোগ করলে হয় 15,68,000। এটা দুইবার থাকলে এখানে একটা কনফিউশন সৃষ্টি হচ্ছে, আমরা দরকার নাই, এটা একবারই করে দিই। এটা আমরা একবারই করে দিই, সেটাই বেটার। হুম তাহলে আমাদের দীর্ঘমেয়াদী দায় 2,00,000, মালিকানা সত্ত্ব 13,32,000, আর চলতি দায় 36,000, টোটাল এই কটা যোগ করলে 15,68,000। তাহলে উপরে আমরা দেখলাম মোট সম্পদ 15,68,000, মালিকানা সত্ত্ব ও দায় 15,68,000। অ্যাকাউন্টিং এর ইকুয়েশন অনুযায়ী আমরা জানি যে মোট সম্পদ সমান সমান মোট দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো এইখানে আমরা এটা প্রমাণ হয়ে গেল। আবার মালিকানা সত্ত্ব 13,32, ওর সাথে মোট দায় 2,00,000 দীর্ঘমেয়াদী আর 36,00,000 চলতি, এই দুইটা যোগ করে 2,36,000 সাথে 13,32,000 যোগ করলে হলো 15,68,000। আর এদিকে সবগুলো সম্পদ যোগ করলে ভূমি দালান কোঠা, অবচয়, নেট অবচয় দেওয়ার পর প্রকৃত আসবাবপত্র, তারপরে বিনিয়োগ করে 12,60, ওর সাথে চলতি সম্পদ 3,08,000, এটা যোগ করে পাওয়া গেল 15,68,000। অর্থাৎ এখানে দুইটা যখন সমান হয়ে যাবে তখন বুঝবো আমাদের অঙ্ক ঠিক আছে। তো থ্যাংক ইউ শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমি চেষ্টা করেছি এটা ভেঙে ভেঙে বোঝানো। এরপরে যদি তোমাদের কোনো জানার থাকে, জিজ্ঞাসা থাকে, তোমরা কমেন্টে মন্তব্য করতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হোপফুলি এটা তোমাদের কাজে আসবে। থ্যাংক ইউ। জিনেস গ্যালাক্সি কোচিং কোচিং এর পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং ঈদ মোবারক। থ্যাংক ইউ।